এই মেয়েটার নাম হলো মিতু, মিতু চাকমা। আর ও গত 6 মাস যাবত একটা মৃত মানুষের সাথে রিলেশনশিপে আছে। এটা রাঙামাটির একটা বাস্তব ঘটনা। অভিশপ্ত অতীত, পর্ব 8। 2019 সালের ঘটনা। তখন মিতু থাকতো রাঙামাটিতে, আর সেই দিন ছিল বিজু উৎসব, চাকমা সম্প্রদায়ের একটা কালচারাল ফেস্টিভ্যাল। আর সেদিন সন্ধ্যায় মিতু তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল, আর ভিড়ের মধ্যে থেকে না সে খুব আনকমফোর্টেবল একটা ভাইব পাচ্ছিল। এইসব ক্ষেত্রে মেয়েদের সিক্স সেন্স অনেক কাজ করে, যখন কেউ তাদেরকে কুনজর দেয় বা হিংস্র দৃষ্টিতে দেখে। তো বেসিক্যালি মিতু নজরে আসে এই লোকটার, সজীব, এলাকার কুখ্যাত রাজনীতিবিদ এবং লিটারালি গ্যাংস্টার। এমনকি এটাও শোনা যায় যে শান্তি বাহিনীর সাথেও নাকি তার লিয়াজু ছিল, বাট রাজনৈতিক ছত্রছায়ায় ল ডাজন্ট রিয়েলি অ্যাপ্লাই টু হিম। তারপর একদিন হুট করে মিতুর সামনে এসে দাঁড়ালো এবং ঝুঁকে গিয়ে বলল, তোরে মনে ধরছে। কিন্তু মিতু ইগনোর করে চলে গেল। পরদিন সকালে এলাকা জুড়ে গুজব, সজীবের লোকজন নাকি মিতুর বাবাকে হুমকি দিয়েছে যে মিতুকে যদি তার সাথে বিয়ে না দেয় তাহলে তুলে নিয়ে আসবে। মিতুর বাবা দুলাল চাকমা একজন সাধারণ স্কুল শিক্ষক, খুবই সাধারণ একজন মানুষ। তার মুখে সাধারণত ন্যায় নীতির কথা শোনা যায়, কিন্তু এইবার তিনি তার মেয়ের ফিউচার নিয়ে একটু চিন্তিত। মানে ছোট সোসাইটি, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো মিতুর একটা বোন আছে, এই মেয়েটা চন্দ্রা চাকমা। সে থাকে নেপাল তার হাজবেন্ডের সাথে। পারিবারিক সিদ্ধান্তে প্রায় 1 সপ্তাহের মধ্যেই মিতুকে পাঠিয়ে দেওয়া হলো নেপাল তার বোনের কাছে। নেপালে মিতু তার বড় বোন চন্দ্রার বাসায় ওঠে, আর তার বড় বোন চন্দ্রা এবং চন্দ্রার হাজবেন্ড দুইজনই একটা উডেন ফ্যাক্টরিতে কাজ করে। নেপালের আকাশটা রাঙামাটির মতো নরম না, এখানে পাহাড়ের গায়ে ইট পাথরের শহর গড়ে উঠেছে। ব্যস্ত রাস্তা, গাড়ির হর্ন, অচেনা মানুষে ভরা ফুটপাত, নতুন একটা শহর, নিউ কালচার, আননোন ফেসেস। হাঁটতে হাঁটতে মিতুর মনে হয় শি ইজ লিটারালি ইনভিজিবল হিয়ার, একদম একা। আর আপনি যখন এরকম একটা নতুন শহরে বা নতুন দেশে বা নতুন কোনো একটা জায়গায় একা থাকা শুরু করেন, যেখানে কেউ আপনাকে চেনে না, আপনার পরিচিত কেউ নেই, আপনার কোনো বন্ধু নেই, কথা বলার মানুষ নেই, একাকিত্বের একদম চরম সীমায় গিয়ে মনে হয় না যে নিজের ছায়াও যেন কিছু একটা বলতে চায়, নিজের ছায়াটাও ধাওয়া করছে, রাইট? আর মিতু যখনই নেপাল শহরটাকে একটু একটু করে চিনতে শুরু করে, তখনই চলে আসে লকডাউনের সময়। অবশ্য চন্দ্রা এবং চন্দ্রার হাজবেন্ড প্রায় সময় বাসায় থাকতো, আর তারা তিনজন দে রিয়েলি হ্যাড আ গ্রেট ফ্যামিলি টাইম। এমনকি মিতু হালকা হালকা নেপালি ভাষাও শিখতে শুরু করেছে। একদিন আড্ডায় মিতু একটা টার্ম সম্পর্কে জানতে পারে, বকশি। এটা বেসিক্যালি এক ধরনের ব্ল্যাক ম্যাজিক, যেটা নেপালের বিভিন্ন রুরাল এরিয়াগুলোতে প্র্যাকটিস করা হয়। আপনি সার্চ করে দেখতে পারেন। এটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের উইচ ক্রাফট, which is commonly rooted in Nepali culture, especially in some hill, mountains or rural areas. এমনকি নেপালের বিভিন্ন জায়গায় সামান্সরা থাকে পাহাড়ের চূড়ায়। এরা বেসিক্যালি সাধক বা তান্ত্রিক টাইপের মানুষ, or I can say spiritual healers. যাই হোক, কয়েক মাসের মধ্যে নেপালে লকডাউন শিথিল হয়ে যায়। তারপর মিতু একদিন এক বিকেলে কাঠমান্ডুর পাঠান এলাকাতে একটা ছোট্ট ক্যাফেতে গেল। আলতো মিউজিক, কফির গন্ধ, নরম আলো। সেখানে চোখে পড়লো 3টা ছেলে আর একটা মেয়ে ক্যাফের কোনায় বসে গিটার বাজিয়ে গান গাচ্ছে। মিতু আর বসে থাকতে পারলো না, আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, Are you guys a band? Yep, we're the Mountain Pulse. Do you play? Not a pro, but I feel them in my veins. ব্যাস সেদিন থেকেই শুরু। এরপর মিতু প্রায় ওদের সাথে হ্যাং আউট করতো, ওদের সাথে প্র্যাকটিস সেশন জয়েন করতো। একদিন মিতু ড্রামস্টিক হাতে নিল, আর সেই থেকে প্র্যাকটিস শুরু। 1 মাস যেতে না যেতেই মিতু জয়েন করলো মাউন্টেন পালসে অ্যাজ আ অফিসিয়াল ফিমেল ড্রামার অফ দ্য ব্যান্ড। প্র্যাকটিস চলাকালীন মিতুর ঘনিষ্ঠতা বাড়তে থাকে এই ছেলেটার সাথে, রূপেশ, ব্যান্ডের লিড গিটারিস্ট। ইটস সো অবভিয়াস যে ব্যান্ডের কোন একটা ছেলে মিতুর উপর ফল করবে, তাকে পছন্দ করা শুরু করবে। আর মিতুও বুঝতে পারছিল ব্যাপারটা একদম শুরু থেকেই। আর আমাদের রূপেশ ভাই ভাবছিল বলিউডে সাইয়ারা রিলিজ পাওয়ার আগে সে সাইয়ারা নেপালি ভার্সন বানিয়ে ফেলবে। সো একদিন প্র্যাকটিস শেষে হি প্রপোজড। I think I like you, Mitu. মিতু চুপ, কিছুই বললো না, কারণ সেই জিনিসটা আগে থেকেই বুঝতে পারছিল, এটা তো হওয়ারই ছিল। তো মিতু কি বলবে বুঝতে না পেরে কথাগুলোকে একটু চুপচাপ মনের মধ্যে গুছিয়ে নিল এবং সুন্দর করে রিজেক্ট করলো। Listen, I know Rupesh, but I'm here to find myself. I don't think I'm ready for a relationship. আর এরপর আমাদের বেচারা ছেলেগুলো যেটা করে আর কি, মাথা নিচু করে মিষ্টি একটা হাসি দিয়ে মহাপুরুষের মতো বলে, Hey, I didn't ask you for a commitment. Just wanted to tell you how I feel. I don't want to ruin our friendship. যাই হোক, এরপরে রূপেশ আর এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করেনি, বাট ওদের প্র্যাকটিস ভালোই চলছিল। We're gonna rock this place tonight. Are you ready to scream? মাউন্টেন পালস এখন শুধু একটা ব্যান্ড না, এটা একটা ভাইব। ছোটখাটো কনসার্ট থেকে শুরু করে কলেজ ফেস্ট, ক্যাফে গিগস, নেপাল জুড়ে ওদের নাম ছড়িয়ে পড়ে। পুরো নেপাল জুড়ে ঘুরে ঘুরে কনসার্ট করতো, বিভিন্ন রকম ইভেন্টে ওদেরকে ডাকা হতো। একদিন ওদের কাছে একটা মেইল আসে, দেশের মধ্যে মানে নেপালে ঘুরে ঘুরে ন্যাশনালি তো তারা কনসার্ট করছিলই, এইবার তাদের ইনভাইটেশন আসে ইন্টারন্যাশনালি, মায়ানমার থেকে।
ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্ট ইন মায়ানমার। 2 সপ্তাহ পরে পুরা ব্যান্ড ব্যাকপ্যাক করে ফ্লাইট নিয়ে সোজা ইয়াঙ্গন, মায়ানমার। এয়ারপোর্ট থেকে নামার পরেই একটা ফেস্টিভ এনার্জি চারপাশে। ভেন্যুটা ছিল একদম সিনেম্যাটিক, রঙিন ব্যানার, ট্রেডিশনাল ড্যান্স, লোকাল খাবারের গন্ধ, ভলেন্টিয়ারদের দৌড়ঝাঁপ। আর সেই ভলেন্টিয়ারদের মধ্যে মিতুর চোখ পড়ে এই ছেলেটার উপর, অং থুরা। মায়ানমারের একজন লোকাল মডেল, টুকটাক মডেলিং করে, আর এইখানে এই মায়ানমার কালচারাল ফেস্টে ভলেন্টিয়ার হিসেবে আছে। অং ওদেরকে হেল্প করে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে, তারপর এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত নিয়ে যায়। সেদিন সন্ধ্যায় পুরো ব্যান্ডকে সিটি ট্যুর দিতে নিয়ে যায় অং, আর পুরো সময়টাতেই তার চোখ ছিল শুধুমাত্র মিতুর দিকে। নতুন এই শহরে ঘুরতে ঘুরতে মিতু আর অং এর মধ্যে একটা অন্যরকম কেমিস্ট্রি গড়ে ওঠে। আর সেদিন রাতে হোটেলে সি অফ করার সময় অং মিতুকে একটা গোলাপ ফুল দেয়। মিতু প্রথমে একটু থমকে গেল, মানে সে এতদিন তার মধ্যে জমে থাকা এমটিনেস বা লোনলিনেস যেটাই বলি না কেন, এই জিনিসটার জন্য হওয়া একটা ইমোশনাল ক্রেভিং কে ফিল করতে পারছিল, এবং সুন্দর করে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, Are you crazy? Here is my number if you need anything. পরের দিন প্ল্যান করে জাস্ট তারা দুইজনই বের হলো। ইটস এ ডেট, কারণ ব্যান্ডের অন্যান্য মেম্বাররা অন্য কোথাও গেছে এবং তারা আলাদাভাবে আসছে। এরপর সেদিন সন্ধ্যায় মিতুর ব্যান্ডের কনসার্ট ছিল। হোটেলে ফিরে আসার পরও মিতু অংকে টেক্সট করতে থাকে, কথা যেন শেষই হচ্ছে না ওদের। পরের দিন অং মিতুকে খুব সুন্দর একটা ক্যাফেতে নিয়ে যায়, এরপর নিজের হাতে মিতুকে আইসক্রিম খাইয়ে দেয়। এত সুন্দর একটা টাইম স্পেন্ড করার পর মিতু সেই দিন নিজের রুমে ফেরত যায়নি। ইয়েস, ইউ গেসড ইট রাইট। সেই দিন মিতু গিয়েছিল অং এর সাথে ওর রুমে। কিছু কথা, কিছু হাসি, কিছু স্পর্শ। ড্যাম, ইট রিয়েলি ফিলস লাইক আ কোরিয়ান ড্রামা নাও, রাইট? লাইফ ইজ ম্যাজিক্যাল। পরের দিন ছিল ফেস্টিভ্যালের শেষ দিন। দ্য মাউন্টেন পলস মঞ্চে উঠে একদম ক্রাউডকে পাগল করে দিল। ড্রামের বেট, গিটারের ডিস্টার্শন, র ভোকাল সব মিলিয়ে যেন একটা মিনি আর্থকুয়েক। আর তারপর ব্যাক স্টেজে অং আর মিতু ছিল অ্যান্ড দে কিসড ইচ আদার। আর লাইফে ভালো মোমেন্টগুলো তো বেশিক্ষণ স্থায়ী হয় না, সো এটা ছিল ফেস্টিভ্যালের শেষ দিন। এইবার ফিরতে হবে নেপাল। সবাই এয়ারপোর্টে ব্যাগ নিয়ে ব্যস্ত। টার্মিনালের গেটে পৌঁছে মিতু দেখে অং দাঁড়িয়ে আছে। সে কাছে এসে কিছু না বলে কপালে আলতো করে একটা চুমু খায়। আর এই সিনটার সময় পাশে দাঁড়িয়েছিল আমাদের রূপেশ ভাই। মানে 3 দিনে একটা ছেলে আমাদের মিতুকে রূপেশের সামনে থেকে তুলে নিয়ে গেল। নেপালে ফেরত আসার পর লাইফ আবার অ্যাজ ইউজুয়াল হয়ে যায়। আবার সেই প্র্যাকটিস, কনসার্ট, ক্যাফে গিগস, লাইফ অ্যাজ ইউজুয়ালি চলতে থাকে। কিন্তু মিতুর লাইফে অং এখন একটা রেগুলার পার্ট। একদম অলওয়েজ ভিডিও কলিং, অডিও কল, টেক্সটিং চলতেই থাকে। লং ডিস্টেন্স থাকলেও সময়টা তার ভালোই কাটছিল। সবসময় কানেক্ট ছিল অং এর সাথে। এবং অং আর মিতু প্ল্যান করে যে পরের মাসে হচ্ছে ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন, সো অং নেপাল আসবে মিতুর সাথে দেখা করতে। বাট ফেব্রুয়ারির শুরুতেই মিতু জানতে পারে যে মায়ানমারের অবস্থা তো খুবই খারাপ। ব্রেকিং নিউজ, মায়ানমার মিলিটারি কুপস স্পার্ক অ্যাট মাস প্রোটেস্ট। ইন্টারন্যাশনাল হেডলাইন্স, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ফুটেজ, বিক্ষোভের মধ্যে গুলির শব্দ। বাংলাদেশে যেরকম ছাত্র আন্দোলন হয়েছিল 2024 সালে, সেরকম মায়ানমারেও 2021 সালে একটা মিলিটারি কুপ বা হচ্ছে একটা প্রোটেস্ট হয়। তো সেই দিন রাতে হোয়াটসঅ্যাপে অং তাকে একটা ভিডিও সেন্ড করে। Mitu, I have to fight for my country. Pray for me. ভিডিওটা দেখে মিতু চুপ, কি করবে বা কি বলবে বুঝতে পারছিল না। এরপর ওভার থিঙ্কিং করা শুরু করলো অংকে নিয়ে। অং ঠিক আছে কিনা, সেফ আছে কিনা, বিভিন্ন ধরনের টেনশন কাজ করা শুরু করলো। এবং একটার পর একটা ওভার থিঙ্কিং, এবং তার মনে হলো যে তারও তার দেশে ফেরত যাওয়া উচিত। অনেকদিন হয়ে গেল সে বাংলাদেশে যায় না। তো এখন যেহেতু অং ডিসকানেক্টেড এবং তার সেরকম কোনো কনসার্টও নেই, পরের সপ্তাহে ব্যাকপ্যাক করে ফ্লাইট নিয়ে বাংলাদেশে। মিতুর মায়ের চোখের জল। প্রায় 1 বছর পর সে তার মেয়েকে দেখছে। বাংলাদেশের সময় ভালোই যাচ্ছিল, পুরনো বান্ধবীদের সাথে দেখা হলো। মিতু তার আর অংয়ের ব্যাপারে সবকিছু বললো। দে আর রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট মায়ানমার। বাট ব্যাগরা দেওয়ার জন্য আত্মীয় স্বজন তো আছেই, রাইট? তো পরের দিন মিতুর খালা এসে বলল, মিতু বড় হইছে, ওরে আর বিদেশে পাঠায় কি হইব? আমার ভাইপো নয়ন তো ছোটবেলা থেকেই ওরে পছন্দ করে। আর এই নয়ন হলো ওই যে এলাকার আদর্শ পাত্র। ভালো চাকরি করে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতেও মোটামুটি ভালোই, সো আদর্শ পাত্র টাইপের ম্যাটেরিয়াল। আর মিতুর বাবা প্রথমে সেরকম একটা রাজি না থাকলেও একটা কাইন্ড অফ আত্মীয় স্বজন বা পারিবারিক চাপে সেও রাজি হয়ে যায়। মেয়ের ভবিষ্যৎ তো দেখতে হবে।
এবার মিতুর নিজের উপর রাগ হওয়া শুরু করে যে সে কেন বাংলাদেশে আসলো। আবারও মনে হচ্ছে সে বাংলাদেশে এসে নিজেকে একটা ফাঁদে ফেলে দিছে। এর আগে সজীব ছিল, এখন আসছে নয়ন, আত্মীয় স্বজনের প্রেশার, মিতু এগুলো নিতে পারছিল না। সেদিন প্রায় 7-8 বারের মতো অঙ্কে কল করে, ডিরেক্ট কল দেয়, হোয়াটসঅ্যাপে কল দেয়, মেসেঞ্জারে কল দেয়, কোনোভাবে রিচ আউট করতে পারছিল না। পরে জানতে পারে যে মায়ানমারে হচ্ছে ব্ল্যাক আউট, ইন্টারনেট বন্ধ করে দিছে। আমরাও এটা ফেস করছি, সো উই নো। মিতু একদম ভিতর থেকে ভেঙে পড়ে। পরের দিন সকালে মিতু নয়নকে দেখা করতে ডাকে। ছেলেটা একটু নার্ভাস, লজ্জা পাচ্ছিল, হাসি মুখে বলে, তুমি জানো আমি তোকে কতদিন থেকে। এরপর মিতু পুরো অং এবং তার মধ্যে যা যা হয়েছে সব খুলে বলে নয়নকে। ওই বিদেশি ছেলের জন্য এত বাড়াবাড়ি। আর তারপর কি, মিতু উঠে চলে গেল। ক্যাফে থেকে বের হয়ে মিতু যায় মিতুর এক বান্ধবীর বাসায় নিজের বান্ধবীর সাথে সবকিছু শেয়ার করতে। তারপর বান্ধবীর বাসা থেকে সে যখন বাসায় যাচ্ছিল তখন তার ফোনে একটা টেক্সট আসে এবং টেক্সট থেকে জানতে পারে যে নয়ন নাকি মিতুর রিজেকশন নিতে পারে নাই এবং রাগ বা জেদে বা যে কারণেই হোক রিজেকশন হ্যান্ডেল না করতে পারে, সুইসাইড করার চেষ্টা করছে, ঘুমের ওষুধ খেয়ে এখন হসপিটালে ভর্তি। এরপর এলাকা জুড়ে আবারও একটা গুজব, মিতু একটা ছেলের জীবন নষ্ট করছে রে, বিদেশে গিয়ে মেয়েকে পাকনা গজাইছে। আর এই ঘটনাগুলো দেখে মিতুর মাও ভেঙে পড়ে। তাইলে কি করবি? সজীব এখনো ক্ষমতায়। পরের দিন নিজের ফ্যামিলির সাথে ঝামেলা করে মিতু চলে আসে ঢাকায়। ঢাকা থেকে ফ্লাইট নিয়ে আবার নেপালে পৌঁছানোর পর থেকেই মিতু কন্টিনিউয়াস অঙ্কে রিচ করা ট্রাই করতে থাকে, কল দেয়, টেক্সট করে, কোনো রেসপন্সই নেই। কি হলো ছেলেটার? মিতু ভিতর থেকে অনেক ভেঙে পড়ে। আর এইদিকে আমাদের রূপেশ ভাই কন্টিনিউয়াস ম্যানিপুলেট করার চেষ্টা করে মিতুকে। এই ছেলে তো তোমাকে ইউজ করে চলে গেছে, এই ছেলে আর ফেরত আসবে না, ও অন্য কোনো মেয়ে পাইছে, তুমি অযথা অপেক্ষা করতেছো, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমাদের রূপেশ যতই মিতুকে ম্যানিপুলেট করুক না কেন, আমাদের মিতু অনেক লয়াল। প্রায় 1.5 মাস পর মিতুর ফোন ভাইব্রেট হয়, অংয়ের মেসেজ আসে। মিতুর সাথে সাথে মেসেজটা পড়ে অংকে কল দেয় কিন্তু কেটে দেয়। বলে যে ও হসপিটালে আছে কারণ ও প্রোটেস্ট চলাকালীন গ্রেফতার হয় এবং ওকে অনেক বেশি মারধর করে, এই কারণে ও খুব অসুস্থ, ও হসপিটালে আছে, এখন কথা বলতে পারবে না। অ্যাটলিস্ট অংয়ের টেক্সট তো আসছে, মিতু এতটুকুতেই রিলিফ। পরের দিন আবারও কল দেয়, ধরে না, বলে যে আমার গলা ভেঙে গেছে, কথা বলতে পারবো না, আমাকে অনেক মারছিল ওরা। এরপর মিতু ভিডিও কল দেয়, অং ভিডিও কলও কেটে দেয়, বলে যে আমার ফেসের অবস্থা অনেক খারাপ, আমি এই মুহূর্তে ভিডিও কলে আসতে পারবো না। এটা নিয়ে মিতু অনেক রেগে যায়। এতদিন কোনো কন্ট্যাক্ট নাই, কোনো কথা নাই, বার্তা নাই, দেখতে পারছে না। মিতু রেগে গিয়ে বলে যে তোমার কি মনে হয় যে আমি তোমাকে তোমার চেহারার জন্য রিজেক্ট করে দিব? তোমার চেহারা দেখে তোমাকে জন্য আমি ভালোবাসি? এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু অং বলে যে আমি একজন মডেল, আমি সারা জীবন আমার নিজের চেহারার জন্য প্রেইজ হয়ে আসছি, আমি আমার নিজের চেহারাকে অনেক বেশি যত্ন করছি, আমার নিজের অনেক যত্ন করছি, আর আজ যখন আমার শরীরের এই অবস্থা, আমি এই অবস্থাতে তোমার সামনে আসতে পারবো না, সরি। আর টু বি অনেস্ট, আমি অং মানে অ্যাকচুয়াল অংয়ের ছবি দেখছি, ও দেখতে কিছুটা না ওই যে মাই ডিমন মুভির নায়কের মতো কিছুটা, মানে খুবই হ্যান্ডসাম ছিল ছেলেটা। তো যাই হোক, মিতু বুঝতে পারে, কিন্তু তারপরও মন খারাপ হয়। এর 1 সপ্তাহ পরে অং বলে যে আমি তোমার কথা আমার পরিবারে বলছি, আমার পরিবারকে জানাইছি, আমার আব্বু আম্মুর কোনো সমস্যা নাই, আমি সুস্থ হলেই আমার পরিবারের সাথে তোমার কথা বলে বিয়ের কথা সব ফাইনাল করে ফেলবো। মিতু বুঝতে পারে, সবকিছু মেনে নেয়। এরপর থেকে কন্টিনিউয়াস অংয়ের সাথে মিতু টেক্সটিং হতে থাকে। হ্যাঁ, এর মধ্যে অং একবার ফোন দিয়েছিল, অডিও কল। মিতু গলার ভয়েসটা শুনে বুঝতে পারে যে ওর কে কি পরিমাণ মারছে, যে ওর গলাটা ভেঙে গেছে, ও ঠিকভাবে কথা বলতে পারছে না। অংয়ের সাথে কন্টিনিউয়াস মিতুর টেক্সটিং চলতে থাকে, অলওয়েজ সারাটা দিন টেক্সটিং চলতে থাকে। সবকিছু মিতু বলে, ওর বাংলাদেশের ঘটনা, ওর পারিবারিক ইস্যুগুলো সব অংকে বলা শুরু করে। এবং অং মিতুকে ইদানিং একটু আরো বেশি, আগের চাইতেও বেশি ভালো বুঝতে পারে এবং ধীরে ধীরে অং মিতুর মন থেকে বলতে গেলে এখন রক্তে মিশে গেছে। অংকে ছাড়া মিতু কোনো কিছু চিন্তাই করতে পারে না। সারাদিন টেক্সটিং করতে থাকে অং, নিজের গান গেয়ে পাঠায়, কবিতা লিখে পাঠায়, এমনকি অং এখন একটু একটু নেপালি বলা বা বাংলা বলাও শিখে গেছে। এইভাবে কেটে যায় প্রায় 6 মাস। 6 মাস পর অং ফোন দিয়ে বলে যে ও মিতুর সাথে দেখা করতে নেপাল আসতে চায়। ওই যে ভ্যালেন্টাইনে আসার কথা ছিল, তারপর তো এত কিছু হয়ে গেল। সো ফাইনালি অং মোটামুটি এখন সুস্থ এবং মিতুর সাথে সামনাসামনি এসে নেপালে এসে দেখা করতে চায়।
মিতু গট সো এক্সাইটেড, মানে যেদিনই ফোনটা আসে তার 10 দিন পর অংয়ের আসার কথা। মিতু দিন গুনতে থাকে, প্রায় বছর খানেক পর অংকে দেখবে। অবশেষে সেই বিশেষ দিনটা আসে। অং নেপালে এয়ারপোর্টে ল্যান্ড করার পর মিতুকে একটা টেক্সট করে জানায় যে সে আসছে। মিতু চেয়েছিল তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে, কিন্তু অং বলছে যে না, তুমি ওই নির্দিষ্ট একটা কফি শপে এসে আমার সাথে দেখা করো, আই ওয়ান্ট টু মেক দিস স্পেশাল। সো মিতু অনেক সুন্দর করে রেডি হয়, খুবই এক্সাইটমেন্ট নিয়ে যায় সেই কফি শপে। কফি শপের দরজা খুলে ঢোকে, বাট সেই কফি শপে অং নেই। একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে, আর সেই মেয়েটার পাশে একটা ছেলে মোবাইলে ভিডিও অন করে বসে আছে। অং কোথায়? আর এই মেয়েটাকে, এই মেয়েটার হাতে ফুল কেন? ওয়েট, এটা কি অংয়ের গার্লফ্রেন্ড না বউ? অং কি তাহলে অন্য একটা রিলেশনশিপে চলে গেল, না বিয়ে করে ফেললো? মিতু কোনো কিছু বুঝতে পারছিল না, চুপ। আর এই মৌনতা ভেঙে সামনের মেয়েটা এগিয়ে এসে বলল, Hi Mitu, I'm Ayuna, Aung's sister. মিতু এখনো কিছু বুঝতে পারছে না। তারপর সামনে দাঁড়ানো মেয়েটা আরো এক্সপ্লেইন করলো, Aung was died in custody 3 days. I saw your photos in his phone's wallpaper. I texted you out of curiosity and kept texting, then gradually fell for you. ওকে, সো হিয়ার ইজ দ্য এন্টায়ার স্টোরি। অং আর বেঁচে নেই। সে যখন গ্রেফতার হয়েছিল তখন কাস্টাডিতেই তাকে মেরে ফেলা হয়। আর এই মেয়েটা, এটা হচ্ছে অংয়ের বড় বোন আয়ুনা। অংয়ের ফোনটা চালু করার পরে আয়ুনা মিতুর ছবি দেখে অ্যান্ড টেক্সট এবং তাদের কিছু সেলফিজ। বুঝতেই পারছেন এই পুরা ঘটনায়। তো বেসিক্যালি এতদিন মিতু আয়ুনার সাথে চ্যাটিং করে আসছে, আর আয়ুনা হচ্ছে লেসবিয়ান। কথা বলতে বলতে একসময় আয়ুনা মিতুর উপর ফল করে। আর আয়ুনার একটা ছেলে ফ্রেন্ড ছিল যার সাথে, মানে যখন অং ভেবে মিতু কথা বলতো, আয়ুনার এই ছেলে ফ্রেন্ডটা কথা বলতো, ওই যে পাশে দাঁড়ানো ছেলেটা যে ভিডিও করছে। প্রথমে মিতু এই সব কিছু বিশ্বাস করছিল না, মানে মনে হচ্ছিল যে ওর সাথে মনে হয় অং প্র্যাঙ্ক করছে। এতদিন পর দেখা হয়েছে একটা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছে। বাট এরপর আয়ুনা ফোন থেকে তার ভাইয়ের, মানে অংয়ের ফুনারালের ছবি আর ভিডিও দেখালো। এইবার মিতুর কাছে সব ক্লিয়ার। আর মিতু না এই সব কিছু আসলে প্রসেস করতে পারছে না। মানে সে এতদিন তার বয়ফ্রেন্ড বা অং ভেবে যার সাথে কথা বলে আসছে, সে তার বড় বোন, আর অং মারা গেছে 6 মাস আগে। 6 মাস এত ধরে সে একটা মৃত মানুষের সাথে কথা বলছে। এত কিছু চিন্তা করতে করতে মিতু ক্যাফের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। হুশ আসতেই মিতু কিচ্ছু বলে না, চুপচাপ ওই ক্যাফে থেকে বের হয়ে চলে যায়। এরপর মিতু একদম এতটা ভেঙে পড়ে যে সবকিছু থেকে নিজেকে আইসোলেট করে ফেলে। এখন আর সে ব্যান্ড প্র্যাকটিসে যায় না, সারাদিন ঘরে বসে থাকে। রূপেশ কন্টিনিউয়াস কল দেয়, ব্যান্ডের অন্যান্য মেম্বাররা কল দেয়, মিতু সেভাবে রেসপন্স করে না, কারোর সাথে কথা বলে না, মেশে না। একদিন রাতে মিতু সিদ্ধান্ত নেয় যে নিজেকে শেষ করে দেবে। স্লিপিং পিলস খায় প্রায় ভোর 5টার দিকে। কিন্তু লাকিলি ভোর 6টা, মানে সকালবেলা মিতুর বোন বুঝতে পারে এবং মিতুকে হসপিটালে নিয়ে যায়, এবং লাকিলি আমাদের মিতু সেই যাত্রায় বেঁচে যায়। আর মিতু যে 2 দিন হসপিটালে ছিল ভাই, রূপেশ হসপিটাল করিডোর থেকে নড়ে নাই। কি আশিক রে ভাই, মানে রাঞ্জনা মুভির নেপালি ভার্সন নাকি? যাই হোক, মিতু সুস্থ হওয়ার পর আবার নর্মাল লাইফে ব্যাক করার চেষ্টা করে, আবার সেই মাউন্টেন পাস জয়েন করে এবং প্র্যাকটিস করা শুরু করে। এভাবে কেটে যায় 2-3 মাস। আর ঠিক 3 মাস পর রূপেশ আবারও প্রপোজ করে মিতুকে। যাই হোক, মিতু এইবার আর না করে না, এবার রাজি হয়ে যায়। অবশেষে রূপেশের স্বপ্ন সার্থক হয়েছে। এখন রূপেশ আর মিতু একটা কাপল। আর প্রপোজ করার ঠিক 1 বছর পর, মানে অ্যানিভার্সারিতে, মিতু এবং রূপেশ বিয়ে করে। বাট কি ভাবছিলেন এটা হ্যাপি এন্ডিং? পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। বিয়ের প্রায় 5 মাস পর মিতু তাদের অন্য একটা ব্যান্ড মেম্বারের কাছ থেকে জানতে পারে যে ওই যে মায়ানমার কনসার্ট থেকে ফেরত আসার পর রূপেশ প্রায়ই হচ্ছে বক্সিদের কাছে যাইতো। ওই যে মনে আছে বক্সিদের কথা বলছিলাম, যারা ব্ল্যাক ম্যাজিক করে, এক ধরনের উইচক্রাফট। কাঠমান্ডুর পাশে একটা গ্রামে রূপেশ প্রায়ই হচ্ছে ওই বক্সিদের কাছে যাইতো। এমনকি রূপেশের ঘরে মিতু হচ্ছে অং আর মিতুর একটা ছবি দিয়ে স্পেল আঁকানো একটা প্রমাণও পাইছে যে রূপেশ এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিছে। এখন এই অং এর মৃত্যু বা রূপেশ এবং মিতুর বিয়ে হওয়া বা কাপল হয়ে যাওয়া, এইটা কি পুরো ঘটনাটাই কাকতালীয় নাকি ব্ল্যাক ম্যাজিকের জন্য হইছে, কে জানে।
তো এই ছিল আজকের গল্প। আপনি যদি চান আপনার জীবনের গল্প আমি শেয়ার করি, তাহলে আমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স কোথাও একটা লিংক দিয়ে দিব, ক্লিক করে শেয়ার করুন আপনার জীবনের গল্প। আর ডোন্ট ওয়ারি, আপনার নাম পরিচয় সবকিছু গোপন রাখা হবে। এই ভিডিওতে আমি যে নামগুলো বা ছবিগুলো ব্যবহার করেছি সেগুলো সব ফেক ছিল, বাট ঘটনাটা রিয়াল। আর এই ঘটনা যখন আমি শুনছিলাম ভাই, মানে আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু বাস্তব জীবনের ঘটনা না, মানে উপন্যাস বা মুভির চাইতেও বেশি রহস্যময়।